আজকে আমরা পড়ব ক্যাপিটাল মার্কেট। আমরা এর আগে পড়েছি মানি মার্কেট। মানি মার্কেট ডেফিনিশনটা কী ছিল, যে যেখানে 1 ইয়ার বা তার কম ডিউরেশনের সিকিউরিটিগুলো ট্রেড হতো যেই মার্কেটে বা যেই প্ল্যাটফর্মে, সেটা ছিল মানি মার্কেট। ক্যাপিটাল মার্কেট হচ্ছে জাস্ট অপোজিট। ক্যাপিটাল মার্কেটে কি হয়, ক্যাপিটাল মার্কেটে 1 ইয়ার বা তার চেয়ে বেশি টাইম ডিউরেশনের সিকিউরিটিগুলো ট্রেড হয়। এখন তাহলে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের ফাংশনটা কি? অনেকটাই কিন্তু মানি মার্কেটের সাথে ক্যাপিটাল মার্কেটের ফাংশনটা আমরা সিমিলারিটি পাবো। হ্যাঁ, মানি মার্কেট যে কারণে যে ফাংশনগুলি করে, ক্যাপিটাল মার্কেট ফাংশনের মধ্যেও আমরা কিছু ওভারল্যাপিং পাবো। আমরা একটু ভিতরে যাই। ফাংশনস অফ ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটের প্রথম ফাংশনটা কি? মোবিলাইজেশন অফ ফান্ডস। মোবিলাইজেশন অফ ফান্ডস মানে কি? ফান্ডসটা কোথা থেকে কোথায় যাবে? ফান্ডসটা যারা ফান্ডগুলো সেভিংস করছে, যেমন আমরা কোথায় জমাচ্ছি ফান্ডগুলো? ব্যাংকে। ব্যাংক থেকে এই ফান্ডটা কোথায় যাবে? ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে বা এন্টারপ্রেনিউয়ারদের কাছে, যারা কি করতে চায়, এটাকে ইনভেস্ট করতে চায়। তাহলে ক্যাপিটাল মার্কেটটা থাকলে কি হয়, এখানে লং টার্ম সিকিউরিটিগুলো ট্রেড হয়। হ্যাঁ, তখন কি হয়, লং টার্ম সিকিউরিটিগুলো ট্রেড হলে যারা বড়োয়ার, তারা সেভারদের কাছ থেকে ফান্ডটা নিতে পারে। এটা ব্যাংকের মতো আর একটা কি, মাঝখানে একটা ইন্টারমিডিয়ারি। মানি মার্কেট যেমন একটা ইন্টারমিডিয়ারি, ক্যাপিটাল মার্কেট সেরকম একটা ইন্টারমিডিয়ারি। তাহলে ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে ফান্ডটা বড়োয়ারদের কাছ থেকে, সেভার্সদের কাছ থেকে বড়োয়ারদের কাছে কি হচ্ছে? মোবিলাইজেশন হচ্ছে। দেন ফ্যাসিলিটেশন অফ লং টার্ম ফাইন্যান্সিং। ক্যাপিটাল মার্কেটের একটা প্রধান ফাংশন কি? দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া, লং টার্ম ফাইন্যান্স করা। দেন লিকুইডিটি প্রভিশন। লিকুইডিটি প্রভিশন জিনিসটা কি? ক্যাপিটাল মার্কেটটা যেহেতু মাঝখানে আছে, সেজন্য আপনি কি করছেন, আপনি যে সিকিউরিটিটা কিনছেন ওটা আবার সেকেন্ডারি মার্কেটে বিক্রি করতে পারছেন না। তো বিক্রি করে কি হচ্ছে, আপনার হাতে ফান্ড আসছে। তো লিকুইডিটিটা কি করছে? এনশিওর করছে। কারণ যদি মাঝখানে ক্যাপিটাল মার্কেট না থাকতো, তাহলে আপনি লং টার্ম একটা লোন নিয়ে ধরেন, ওইটা আপনি কি করতেন, ওই ফান্ডটা আপনার যখন টাকার প্রয়োজন, আপনি সেটা কি করতে পারতেন না, লিকুইড করতে পারতেন না, যদি ক্যাপিটাল মার্কেট না থাকতো। একটা মার্কেট থাকা মানে কি? একটা মার্কেট থাকা মানে আমার কাছে একটা জিনিস আছে, একটা অ্যাসেট আছে, যখন আমার টাকার প্রয়োজন আমি অ্যাসেটটা ওই মার্কেটে এসে সেল করতে পারবো। তাহলে মানি মার্কেটে কি? মানি মার্কেটে আপনি গিয়ে কোন অ্যাসেটগুলো সেল করতে পারছেন, যেগুলো শর্ট টার্ম। আর ক্যাপিটাল মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে আপনি এসে সেল করতে পারছেন যে সিকিউরিটি বা অ্যাসেটটা আপনার হাতে আছে, যেটা লং টার্ম। তাহলে কি করছে ক্যাপিটাল মার্কেট? আপনার লিকুইডিটিটা এনশিওর করছে না? লিকুইডিটি এনশিওর করছে। আচ্ছা, প্রাইস ডিসকভারি। প্রাইস ডিসকভারি কি? ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে কিন্তু সিকিউরিটিগুলোর প্রাইস ডিটারমিনেশন হয়। যেমন মার্কেটটা আছে দেখেই কি হচ্ছে, ডিমান্ড এবং কি সাপ্লাই কোথাও একটা গিয়ে তো ইন্টারাক্ট করে, তাই না? ডিমান্ড, সাপ্লাই, মার্কেট কন্ডিশন, এই জিনিসগুলোকে একসাথে অ্যাকুমুলেট করে ক্যাপিটাল মার্কেটে কি করে, কোনো একটা সিকিউরিটি বা অ্যাসেটের প্রাইস ডিটারমাইন করে। তাহলে ক্যাপিটাল মার্কেট কোনো একটা সিকিউরিটির প্রাইস ডিটারমিনেশনেও কি করে, হেল্প করে। একটা মার্কেট থাকলে সেখানে না গিয়ে আপনি বুঝতে পারবেন যে প্রাইসটা কত। যদি মার্কেটই না থাকে, তাহলে ডিমান্ড, যাদের ডিমান্ড আছে তারা একটা প্লেসে আসবে, যাদের সাপ্লাই আছে তারা একটা প্লেসে আসবে, দেন না ডিমান্ড সাপ্লাই ইন্টারেকশন একটা প্রাইস তৈরি হবে। তাহলে সেই প্রাইসটা ক্রিয়েশনের প্ল্যাটফর্মটা কি? মার্কেট। তাহলে ক্যাপিটাল মার্কেটে যখন একজন বায়ার বা সেলার আসে, তখনই ডিমান্ড সাপ্লাইয়ের ইন্টারেকশনের মাধ্যমে একটা প্রাইস কি হয়, ডিটারমিনেশন হয়। দেন আসেন রিস্ক ডাইভার্সিফিকেশন। রিস্ক ডাইভার্সিফিকেশন কিভাবে হয়? ইনভেস্টর্স ক্যান ডাইভার্সিফাই দেয়ার ইনভেস্টমেন্টস অ্যাক্রস ভেরিয়াস ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। ক্যাপিটাল মার্কেটে কি পাওয়া যায়? স্টক পাওয়া যায়, বন্ড পাওয়া যায়, মিউচুয়াল ফান্ড পাওয়া যায়, তাই না? বিভিন্ন ধরনের লং টার্ম সিকিউরিটি পাওয়া যায়। তাহলে আপনি একই টাইপের সিকিউরিটিতে তাহলে ইনভেস্ট না করে, আপনি মার্কেটে যখন বিভিন্ন রকম জিনিস আছে, তখন আপনি বিভিন্ন আইটেম নিতে পারেন। আপনি বন্ড নিতে পারেন, আপনি সিকিউরিটি, ইকুইটি সিকিউরিটি বা শেয়ার কিনতে পারেন। এভাবে কি করতে পারেন, আপনি রিস্কটাকে ডাইভার্সিফিকেশন করতে পারেন। ডাইভার্সিফিকেশন মানে কি? রিস্কটাকে কি করা, ছড়িয়ে দেওয়া। শুধু যদি আপনি বন্ড কেনেন, তাহলে ওইটা আপনি রিস্কি হয়ে যাচ্ছে আপনার জন্য। আপনি যদি বিভিন্ন টাইপের সিকিউরিটি কেনেন, সবগুলো তো আর একসাথে ফল করে না, তাই না?
সবগুলোর প্রাইস একসাথে ফল করে না কিংবা সবগুলোর প্রাইস একসাথে বেড়ে যায় না, তখন কি হয় আপনার রিস্কটা ডাইভার্সিফিকেশন হয়ে যায়। আবার এখানে মিউচুয়াল ফান্ডসও পাওয়া যাচ্ছে, তাহলে মিউচুয়াল ফান্ডস যদি আপনি পারচেস করেন তাহলে মিউচুয়াল ফান্ডস জিনিসটা কি, মিউচুয়াল ফান্ডসের মধ্যেই অনেকগুলো সিকিউরিটির কি থাকে, অ্যাকুমুলেশন থাকে। মিউচুয়াল ফান্ডসের মধ্যে আপনার স্টক থাকে, বন্ড থাকে, ডিবেঞ্চার্স থাকে। মিউচুয়াল ফান্ড ইটসেলফ একটা পোর্টফোলিও। তাহলে যখনই আপনি কোনো পোর্টফোলিওতে ইনভেস্ট করবেন, যে কোনো একটা স্পেসিফিক সিকিউরিটিতে ইনভেস্ট না করে, তখনই আপনার রিস্কটা কমে যায় সেখানে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে পটেনশিয়াল ইকোনমিক গ্রোথ। ক্যাপিটাল মার্কেট কি করে, ক্যাপিটাল মার্কেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে ফ্যাসিলিটেট করে, তাই না? ক্যাপিটাল মার্কেট থেকে কারা লোন নেয় বা ফান্ড উঠায়, রেইজ করে? যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা। তাহলে ক্যাপিটাল মার্কেট কি করে, ইকোনমিক গ্রোথকে প্রমোট করে। দেন আসেন এনকারেজ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ক্যাপিটাল মার্কেট কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করে, কারণ এখানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টও আপনি করতে পারেন, যেটা আপনার ইকোনমিক গ্রোথকে ইন্টিগ্রেট করবে উইথ গ্লোবাল মার্কেট। মানে কিছু ক্যাপিটাল মার্কেটে এমন কিছু প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো কি করে, যে আপনি আপনার দেশের বাইরে থেকেও কি করতে পারবেন, তাদের সিকিউরিটিতে ইনভেস্ট করেও কি করতে পারবেন, ফান্ড রেইজ করতে পারবেন। এরকম ইনস্ট্রুমেন্টও ক্যাপিটাল মার্কেটে আপনি অ্যাভেলেবেল পাবেন। সব দেশে এটা হয়তো ফ্যাসিলিটেট করে না, কিন্তু কিছু কিছু স্পেসিফিক প্রোডাক্ট আপনি পাবেন যেখান থেকে আপনি কি করতে পারবেন, আপনার দেশের বাইরে থেকেও আপনি কি করতে পারবেন, ফান্ড রেইজ করতে পারবেন। এটাকে বলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের ইকোনমির জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা কি করে, বাইরের ফরেন যে ফান্ড আছে সেটাকে অ্যাট্রাক্ট করে, এবং এই মার্কেটগুলো ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে কি করে, এই জিনিসটা আমরা ইকোনমিতে আনতে পারি। আমাদের এই জিনিসটা তো আনতে হবে, ইকোনমি একটা ফ্লো, তো একটা আপনার প্ল্যাটফর্ম লাগবে। এটা কিভাবে আসবে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা, ঠিক আছে? তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হতে পারে যে বাইরের কোনো দেশ সরাসরি আপনার কোনো একটা প্রজেক্টে ইনভেস্ট করতে পারে, কেমন? এখন সেই প্রজেক্টের মনে করেন শেয়ার আপনার ক্যাপিটাল মার্কেটে বিক্রি হচ্ছে, তাহলে কি হচ্ছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটাকে ফ্যাসিলিটেট করছে না, এটা অ্যাট্রাক্ট করছে। তো এটা হচ্ছে ফরেন ফান্ডকেও ক্যাপিটাল মার্কেট কি করে, আমাদেরকে ফ্যাসিলিটেট করে। দেন স্ট্রেংথেনিং ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার। It contributes to the development of financial institutions such as stock exchange, depositors, investment bank, creating a robust financial ecosystem. এখানে ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম বলতে বোঝাচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে সেইগুলোকে একসাথে করে একটা ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম বোঝাচ্ছে। হ্যাঁ, যেমন আমাদের ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমের মধ্যে কারা আছে, স্টক এক্সচেঞ্জ আছে, ডিপোজিটার্স কারা, যারা ব্যাংকে টাকা রাখে তারা, এবং ইনভেস্টমেন্ট ব্যাংক আছে। ইনভেস্টমেন্ট ব্যাংকের কাজটা কি, ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রধান কাজ হচ্ছে মার্জার, অ্যাকুইজিশন, হ্যাঁ, এগুলোর মাধ্যমে বা আপনার আন্ডার রাইটিং করা। ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রধান কাজ হচ্ছে মার্জার, অ্যাকুইজিশন এবং আন্ডার রাইটিং। এগুলোর মাধ্যমে আমরা কি করি, ইনভেস্টমেন্ট ব্যাংক কি করে, ইনভেস্টমেন্ট ব্যাংক যারা ইনভেস্ট করতে চায় তাদেরকে ফান্ডটা দেয় বা ক্যাপিটাল রেইজ করে দেয়। হ্যাঁ, কোনো একটা অর্গানাইজেশনের হয়ে তার ক্যাপিটালটা রেইজ করে দেয়। যেমন ইনভেস্টমেন্ট ব্যাংক কী করলো, তার শেয়ারগুলো সেল করে দিল মার্কেটে, কিংবা একটা কোম্পানি অন্য একটা কোম্পানির সাথে মার্জ করবে, এই মার্জ করে মাঝখানে ইন্টারমিডিয়ারি হিসেবে কে এই কাজটা করে দিচ্ছে, ইনভেস্টমেন্ট ব্যাংক। সো আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মার্কেট কি করে, আমাদের এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে এগুলোকে মিলে যে ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম এটাকে শক্তিশালী করে। হ্যাঁ, একটা প্ল্যাটফর্ম এটা, যেখানে সবাই এসে মিট করতে পারে। ট্রান্সপারেন্সি অ্যান্ড রেগুলেশন। ক্যাপিটাল মার্কেট অপারেট আন্ডার স্ট্রিক্ট regulation to ensure transparency and protect investors' interest, the build confidence among participants. যখন একটা লিগ্যাল ইনস্টিটিউশন থাকে তখন সেখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, তাই না? যে কেউ ইচ্ছা মতো যে কোনো প্রাইস যেমন চাইতে পারে না, তেমনি যখন আপনি সেল করতে আসবেন তখনও কিন্তু আপনি কিন্তু মোটামুটি সেফ পজিশনে আছেন যে না, আমি একটা রেগুলেটরি ইনস্টিটিউশনের মাধ্যমে যাচ্ছি, এখানে আমি জিনিসটাকে কি করতে পারবো, লিগালি সেল করতে পারবো এবং এখান থেকে আমি লিগালি জিনিসটা নিতে পারবো। এবং এখানে যে প্রাইসটা ডিটারমিনেশন হয়
ক্যাপিটাল মার্কেটে, সেটার মধ্যে একটা কিন্তু ট্রান্সপারেন্সি থাকে, কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে, তাই না, যেখানে ডিমান্ড কত, এখানে সাপ্লাই কত, এটা কিন্তু খুব ট্রান্সপারেন্ট দেখা যায় না, ড্যাশবোর্ডে দেখা যায় যে ওদের যে ওয়েবসাইট আছে সেখানে। সো দ্যাটস ওয়াই এই ট্রান্সপারেন্সি এবং রেগুলেশনটা কী করছে, এনশিওর করছে ক্যাপিটাল মার্কেট। তাহলে এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি ক্যাপিটাল মার্কেটের ফাংশন। তাহলে আমরা কি বললাম, ক্যাপিটাল মার্কেট মোবিলাইজেশন অফ সেভিংসে হেল্প করে, ফেসিলিটিং লং টার্ম ফাইন্যান্স, লিকুইডিটি প্রভিশন, প্রাইস ডিসকভারি, রিস্ক ডাইভার্সিফিকেশন, প্রমোটিং ইকোনমিক গ্রোথ, এনকারেজিং ফরেন ইনভেস্টমেন্ট, স্ট্রেংথেনিং ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার, ট্রান্সপারেন্সি অ্যান্ড রেগুলেশন, এই জিনিসগুলো ক্যাপিটাল মার্কেটের মেইন ফাংশন। ওকে, এটা আপনারা মিড টার্মের জন্য একটু ভালো মতো দেখবেন। হ্যাঁ, আমি দেখবেন সাজেশন দিয়েছি আপনাদের পোর্টালে, তো ক্যাপিটাল মার্কেটের ডেফিনেশনটা এবং ক্যাপিটাল মার্কেটের ফাংশনটা আপনারা একটু ভালোভাবে দেখবেন। ওকে, এখন আসেন কি ইনস্ট্রুমেন্টস অফ ক্যাপিটাল মার্কেট। কি ইনস্ট্রুমেন্ট মানে ক্যাপিটাল মার্কেটে কোন কোন জিনিসগুলো কি হয়, ট্রেড হয় সেটা। তাহলে প্রথমে তো আমি তো বলেছি ক্যাপিটাল মার্কেটে আমরা কি ট্রেড করি, যেগুলা একটু 1 ইয়ার বা তার বেশি ডিউরেশন। এগুলোর মধ্যে প্রথমেই কি আছে, ইকুইটি ইনস্ট্রুমেন্ট। ইকুইটি মানে কি, ইকুইটি মানে হচ্ছে ওনারশিপ। হ্যাঁ, ইকুইটি কি রিপ্রেজেন্ট করে, ওনারশিপ রিপ্রেজেন্ট করে। আপনি যখন একটা শেয়ার কেনেন তখন কিন্তু আপনি কোম্পানির একটা ওনার, অতটুকু অংশের ওনার যতটুকু আপনি শেয়ার কিনেছেন। আপনি যদি 100 টাকা শেয়ার কেনেন তাহলে আপনি ওই কোম্পানির 100 টাকার ওনার। আচ্ছা, শেয়ার আর কি দেয়, একজন ওনারকে ভোটিং রাইট দেয়। ঠিক আছে, আপনি অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে গিয়ে আপনি ভোট দিতে পারেন, বিভিন্ন ডিসিশন মেকিংয়ে আপনি কি করতে পারেন, পার্টিসিপেট করতে পারেন। অ্যান্ড প্রেফার্ড শেয়ারস টিপিক্যালি হ্যাভ ফিক্সড ডিভিডেন্ড বাট মে নট অফার ভোটিং রাইট। আচ্ছা, এখানে শেয়ার যে আমরা বলছি, শেয়ার দুই রকম আছে, একটা অর্ডিনারি শেয়ার আর বা জেনারেল শেয়ার, আর একটা হচ্ছে প্রেফার্ড শেয়ার। প্রেফার্ড শেয়ার হোল্ডারদের ভোটিং রাইটটা থাকে না, অন্যান্য ফ্যাসিলিটিগুলো তারা পায়, আর জেনারেল শেয়ার হোল্ডার বা অর্ডিনারি শেয়ার হোল্ডার যারা, তাদের ভোটিং রাইটটা থাকে। আচ্ছা, এটা হচ্ছে শেয়ার বা স্টক হচ্ছে তাহলে ইকুইটি ইনস্ট্রুমেন্টস। হ্যাঁ, এটা একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টসের ক্লাসিফিকেশন। দেন আসেন ডেট ইনস্ট্রুমেন্ট। ডেট ইনস্ট্রুমেন্টে কী কী আছে, বন্ড, ডিভেঞ্চার। আচ্ছা, যেগুলা বন্ডের মাধ্যমে কি করে, কর্পোরেশন অর গভর্নমেন্ট জনগণের কাছ থেকে কি করে, টাকা তোলে, তাই না। গভর্নমেন্ট যখন একটা বন্ড ছাড়ে তখন মানে কি, গভর্নমেন্ট প্রমিস করে যে আমি 5 বছর বা 10 বছর পরে এই টাকাটা তোমাকে কি করব, ব্যাক করব। এবং এটার জন্য বন্ড যখন কেউ নেয় তখন কিন্তু বন্ডের একটা ইন্টারেস্ট দেয়, ইন্টারেস্ট পেমেন্ট করে পিরিয়ডিক্যালি। এই বন্ডের ইন্টারেস্টটাকে বলে কি, কুপন। কেমন, ব্যাংকে যেমন আমরা এফডিআর করলে ইন্টারেস্ট পাই না, তাহলে বন্ড যখন কেনে তখন এই ইনস্টিটিউশন বা গভর্নমেন্টগুলো একটা ইন্টারেস্ট দেয়, সেই বন্ডের ইন্টারেস্ট বা ইল্ড যেটা, সেটাকে বলা হয় কুপন, কুপন ইন্টারেস্ট রেট বলা হয়। এখন গভর্নমেন্ট বন্ড হতে পারে, কর্পোরেট বন্ড হতে পারে, মিউনিসিপ্যাল বন্ড হতে পারে। কেমন, গভর্নমেন্ট বন্ড হচ্ছে গভর্নমেন্ট যে বন্ডটা বাজারে ছাড়ে, কর্পোরেট বন্ড হচ্ছে বড় বড় ইনস্টিটিউশনসগুলো যে বন্ডটা বাজারে ছাড়ে। মিউনিসিপ্যাল বন্ডস কি, মিউনিসিপ্যাল বন্ড হচ্ছে আমাদের এখানে আছে না যে সিটি কর্পোরেশন যে বন্ডসগুলো ছাড়ে, সেগুলো হচ্ছে মিউনিসিপ্যাল বন্ডস। তাহলে বন্ড হচ্ছে লং টার্ম ডেট ইনস্ট্রুমেন্ট ওয়্যার ইস্যুয়ার্স প্রমিস টু পে পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট অ্যান্ড রিটার্ন দ্য প্রিন্সিপাল অ্যাট ম্যাচুরিটি। আচ্ছা, ডিভেঞ্চার্স তাহলে কি, ডিভেঞ্চার্সও এক প্রকার বন্ড। হ্যাঁ, কিন্তু ডিভেঞ্চার্স হচ্ছে লং টার্ম ডেট ইনস্ট্রুমেন্ট ইস্যুড বাই কোম্পানিজ ব্যাকড বাই দ্য ইস্যুয়ার্স ক্রেডিট অর্ডিনেন্স। এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, যে ডিভেঞ্চারটা কিন্তু গভর্নমেন্ট ছাড়ছে না, কে ছাড়ছে, কোম্পানিগুলো ছাড়ছে। ওরা এদের ডিভেঞ্চার্সের পিছনে কোনো কি থাকে না, সিকিউরিটি থাকে না, এটা হচ্ছে আনসিকিউরড বন্ড। কেমন, যে এটার পিছনে কোনো সিকিউরিটি থাকে না, এটা আনসিকিউরড। এটা মানুষ তাহলে কেন কেনে, যেহেতু এটার কোনো অ্যাসেট ব্যাক নাই। ধরেন অ্যাসেট বলতে আমি বুঝাচ্ছি, যখন গভর্নমেন্ট কোনো প্রজেক্টের জন্য বাজারে বন্ড ছাড়ে তখন দেখা যায় যে যে প্রজেক্টটার এগেনস্টে বন্ড ছাড়ছে সেইটা হচ্ছে এইটার একটা সিকিউরিটি হিসাবে কাজ করে, কোলাটেরাল থাকে, মানে একটা কোলাটেরাল থাকে, বন্ডের পিছনে একটা কোলাটেরাল থাকে, মানে একটা অ্যাসেট থাকে, যে যদি আমি এটা শেষ পর্যন্ত দিতে না পারি তাহলে আমি এই অ্যাসেটটা বিক্রি করে টাকা দেব, এটাকে বলছে কোলাটেরাল। কিন্তু ডিভেঞ্চারে কোনো কোলাটেরাল থাকে না। যদি আপনার কোম্পানি এইটা শেষ পর্যন্ত দিতে না পারে তাহলে কিন্তু আপনার ওই যে আসল টাকাটা মার যাবে। কেমন,
তাহলে আমরা ডিভেঞ্চার্স কেন কিনি? কারণ আমরা কোম্পানির ক্রেডিট ওর্দিনেসের উপর ডিপেন্ড করে ডিভেঞ্চার্সটা কিনি। ক্রেডিট ওর্দিনেস বলতে কোম্পানি আগে যতবার লোন নিয়েছে ততবার লোন পরিশোধ করেছে এবং এদের কি ফাইন্যান্সিয়াল যে ক্যাশ ফ্লো বা এদের ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্টটা আছে সেটা খুব রিচ, মানে এদের হাতে প্রচুর ক্যাশ আছে এবং এরা আগে যে লোনগুলো নিয়েছিল সেখানে কি করেছিল, তারা কোথাও ডিফল্ট করেনি। এটাই ক্রেডিট ওর্দিনেস বলতে বোঝায়, হ্যাঁ, যে আপনার সামর্থ্য আছে পেমেন্ট করার। ওকে, দেন আসেন হাইব্রিড ইনস্ট্রুমেন্টস। হাইব্রিড ইনস্ট্রুমেন্টসের মধ্যে কি আছে? কনভার্টেবল বন্ড, প্রেফার্ড শেয়ারস অ্যান্ড ওয়ারেন্টস। কনভার্টেবল বন্ডসটা কি? কনভার্টেবল বন্ডস হচ্ছে যে বন্ডস দ্যাট ক্যান বি কনভার্টেড ইনটু আ প্রি-ডিটারমাইন্ড নাম্বার অফ শেয়ারস অফ দ্য ইস্যুইং কোম্পানি। প্রথমে একটা কোম্পানি বন্ড ইস্যু করলো, পরে আপনি কি করতে পারবেন, এই বন্ডটাকে কনভার্ট করে শেয়ার করতে পারবেন। বন্ড কি একটা ডেপ্ট ইনস্ট্রুমেন্ট না? আপনি তো ঋণদাতা, আপনি ঋণদাতা থেকে পরে মালিক হয়ে যেতে পারেন, এরকম কোনো অপশান যদি লেখা থাকে সেটা হচ্ছে কনভার্টেবল বন্ড। আপনি কিনলেন বন্ড কিন্তু কয়েক বছর পরে আপনি সেটাকে শেয়ারে কনভার্ট করে ফেললেন, এই অপশানটা যদি থাকে তাহলে সেটাকে বলছে কনভার্টেবল বন্ড। এটাকে কেন হাইব্রিড সিকিউরিটিস আন্ডারে ফেলছে? হাইব্রিড সিকিউরিটিস হচ্ছে এমন একটা সিকিউরিটিস যেখানে আপনি দুই রকম ফ্লেভার পাবেন, হ্যাঁ, দুই ধরনের, যেমন ইকুইটি ইনস্ট্রুমেন্টের এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স আর ডেপ্ট ইনস্ট্রুমেন্টের ক্যারেক্টারিস্টিক্স আর এক ধরনের। হাইব্রিড ইনস্ট্রুমেন্টে আপনি কি পাবেন? ডেপ্টেরও ফ্লেভার পাবেন আবার ইকুইটিরও ফ্লেভার পাবেন, এই কারণে এটা হাইব্রিড, মানে দুইটা মিক্সড হয়ে একটা অন্যরকম ফ্লেভার, দুইটারই কিছু কিছু আপনি ক্যারেক্টারিস্টিক্স মিশিয়ে যে সিকিউরিটিসটা সেটা হচ্ছে হাইব্রিড সিকিউরিটিস। প্রেফারেন্স শেয়ারও একটা হাইব্রিড সিকিউরিটিস। কেন? আমরা তো প্রেফারেন্স শেয়ারকে ইকুইটি সিকিউরিটির মধ্যে বলতে পারতাম, হাইব্রিড কেন বলছি? কারণ প্রেফারেন্স শেয়ারে আপনার কিছু বৈশিষ্ট্য আছে যেটা মোটামুটি বন্ডের মতো। কোনটা? প্রেফার্ড শেয়ারে কিন্তু ডিভিডেন্ডটা ফিক্সড করা থাকে, হ্যাঁ। জেনারেল যারা শেয়ার হোল্ডার তারা ডিভিডেন্ডটা পাওয়ার আগেই প্রেফার্ড শেয়ারদেরকে ডিভিডেন্ডটা কি করা হয়, পে করা হয়। তো ডিভিডেন্ডের ক্ষেত্রে এরা কি পায়? এরা একটা সুবিধা পায়, এদের ডিভিডেন্ডটা মোটামুটি ফিক্সড থাকে আগে থেকে, যে প্রেফার্ড শেয়ার হোল্ডার তুমি এত টাকা ডিভিডেন্ড পাবে, যেটা জেনারেল শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে থাকে না। সো আ মিক্স অফ ইকুইটি অ্যান্ড ডেপ্ট হোল্ডার্স হ্যাভ preferential right to dividends and repayment in case of liquidation but may lack voting rights। তাহলে আরেকটা প্রেফারেড শেয়ার যে কে কেন হাইব্রিড বলা হয়, যে যখন কোম্পানি লিকুইডেশন হয়ে যায়, মানে কোম্পানি যখন অবসায়ন হয়ে যায় বা শেষ হয়ে যায়, তখন সবার আগে কাদের টাকাটা পায়? কারা পায়? যারা ঋণ দেয় তাদের টাকাটা আগে পায়। কোম্পানি যখন দেখা যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে বা কোম্পানি লাইফ টাইম শেষ বা কোম্পানিটা কি হয়ে যাচ্ছে, লিকুইডেশন হয়ে যাচ্ছে, হয়তো লস, এটা চলতে পারছে না, তখন ওটার যাবতীয় সরঞ্জাম যা আছে সেগুলো বেচা বিক্রি করে সবার আগে টাকা পায় হচ্ছে ঋণদাতারা, তাই না? শেয়ার হোল্ডার, বন্ড হোল্ডাররা, দেন সবার শেষে পায় শেয়ার হোল্ডাররা। কিন্তু এখানে যারা প্রেফার্ড শেয়ার হোল্ডার তারা কিন্তু ঋণদাতাদের পরেই যারা টাকা পায় তারা হচ্ছে প্রেফার্ড শেয়ার হোল্ডার, ঠিক আছে? মানে ওদের অগ্রাধিকারটা আগে। তো প্রেফার্ড শেয়ার হোল্ডার দুইটা কারণে হাইব্রিড, একটা হচ্ছে এদের ডিভিডেন্ডটা ফিক্সড থাকে, আর একটা হচ্ছে যে লিকুইডেশনের পরে এদের যে রাইট, পেমেন্টের রাইটটা আগে আসে, এই কারণে এটা হাইব্রিড। কেমন? এদের আরেকটা জিনিস হচ্ছে প্রেফার্ড শেয়ার হোল্ডারদের ভোটিং রাইটস থাকে না, যেটা অর্ডিনারি শেয়ার হোল্ডারদের থাকে। কিন্তু প্রেফার্ড শেয়ার হোল্ডার কি, শেয়ার কিনছেন আপনি, তাই না? আপনি কিন্তু মালিক কোম্পানির, কিন্তু পুরাপুরি অর্ডিনারি শেয়ার হোল্ডারদের মতো মালিক না, আপনি মালিকও আবার ঋণদাতাও, এই দুইটার মাঝামাঝি একটা জিনিস বোঝায়, এই জন্য এটা হাইব্রিড। এখন আসেন ওয়ারেন্টস। ওয়ারেন্টস হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস giving the holder the right to buy shares at a specific price before a certain date। ওয়ারেন্টের ক্ষেত্রে কি করা হয়, যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে ওদেরকে একটা রাইট দেওয়া হয় যে তোমরা একটা প্রি ডিটারমাইন্ড ডেট, এই ডেটের মধ্যে আমি বাজারে যে শেয়ার ছাড়বো সেটা আমি জনগণের কাছে বিক্রি না করে তোমাদের কাছে, তোমাদের রাইট আগে, যে তোমরা আগে কিনতে পারবে। হয়তো ওদেরকে কিছু স্পেশাল প্রাইস অফার করে যেটা বাজারের প্রাইসের চেয়ে একটু কম, এটা হতে পারে, বা ওদেরকে অগ্রাধিকার দেয় যে আমরা প্রথম যখন শেয়ারটা বাজারে ছাড়বো এটা তোমাদের রাইট, তোমরা আগে কিনবে। দেন ওরা যদি না কেনে দেন এটা জনগণ কিনলো, এটা হচ্ছে ওয়ারেন্ট। আপনাকে একটা রাইট দেওয়া হলো, যখন নেক্সট বাজারে শেয়ার ছাড়া হবে তুমি কি করতে পারবে, আগে কিনতে পারবে। এই জন্য
এটাও একটা প্রেফার্ড, এটাও একটা হাইব্রিড ইনস্ট্রুমেন্ট। দেন আসেন ডেরিভেটিভস। ডেরিভেটিভসটা কি? অপশন ফিউচার্স। অপশন ফিউচার্স সম্পর্কে আমরা ভালোই জেনেছি, তাই না? আমরা আগে পড়েছি, আমরা ম্যাথ করেছি। অপশনটা হচ্ছে আপনাকে কি দিবে? একটা রাইট দেবে, নট অ্যান অব্লিগেশন টু বাই অর পারচেজ, টু বাই অর সোল্ড আ স্পেসিফিক অ্যাসেট ইন আ প্রিডিটারমাইন্ড প্রাইস অ্যাট আ প্রিডিটারমাইন্ড রেট। মানে আমি আজকে এখন দাঁড়িয়ে আপনার সাথে একটা চুক্তি করব, 3 মাস বা 6 মাস পরে যে কোনো একটা অ্যাসেট আমি আপনার কাছ থেকে কিনবো বা বিক্রি করব, সেটার আগাম যে চুক্তি সেটাকেই বলছে অপশন। কিন্তু অপশনের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, অপশনটা আপনাকে অব্লিগেশন দিচ্ছে না, এটা আপনাকে একটা অপশন দিচ্ছে। মানে 3 মাস বা 6 মাস পরে আপনি যে চুক্তি করেছেন সেই জিনিসটা আপনি কিনতে বা বিক্রি করতে বাধ্য না। যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনি কিনবেন, যদি আপনার ইচ্ছা না হয় তাহলে আপনি কিনবেন না বা বিক্রি করবেন না। কেমন? এটা অপশন। ফিউচার্স কি? ফিউচার্সও সেম টাইপের কন্ট্রাক্ট, যে ফিউচারে আমরা কোনো একটা জিনিস একটা পূর্ব নির্ধারিত দামে একটা পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে কিনবো অথবা বিক্রি করব। কিন্তু ফিউচারের আর অপশনের মধ্যে পার্থক্য হচ্ছে ওই টাইমের মধ্যে আমি যে কন্ট্রাক্টটা করেছি সেটা আমার অব্লিগেশন। 3 মাস পরে আমি যদি একটা কন্ট্রাক্ট করি, আমি কোনো একটা জিনিস আপনার কাছ থেকে কিনবো, তাহলে 3 মাস পরে আমাকে ওই নির্ধারিত প্রাইসেই কিনতে হবে, এটা আমার কোনো অপশন না। আবার বা আমি যদি বিক্রি করার কোনো কন্ট্রাক্ট করি তাহলে আমাকে বিক্রি করতেই হবে। এখন আসেন মিউচুয়াল ফান্ডস। মিউচুয়াল ফান্ডস কি? মিউচুয়াল ফান্ডস আমি বলেছি যে পুলড ইনভেস্টমেন্ট। মিউচুয়াল ফান্ডস কী করে? বিভিন্ন ইনভেস্টমেন্টারদের, বিভিন্ন ডিপোজিটার্স যারা আছে তাদের কাছ থেকে ফান্ড পুল করে বা গ্যাদার করে, এবং গ্যাদার করে তারা ডাইভার্সিফাইড পোর্টফোলিওতে ইনভেস্ট করে, এবং সেইটার একটা রিটার্ন যারা এটা কেনে তাদেরকে দেয়। যেমন তারা কিছু বন্ডে ইনভেস্ট করে, কিছু স্টক ইনভেস্ট করে, কিছু হয়তো রিয়েল এস্টেট সেক্টরে ইনভেস্ট করলো। একটা পোর্টফোলিওতে ইনভেস্ট করে ওরা ওখান থেকে কি করে? একটা রিটার্ন পায়, সেই রিটার্নটা কি করবে? আপনাকে দেবে। এখন আপনি কোশ্চেন করতে পারেন, তাহলে আমি মিউচুয়াল ফান্ড কিনবো কেন? আমি নিজেই তো ইনভেস্ট করতে পারি, এখানে একটু, ওখানে একটু, ওখানে একটু। আপনি ধরেন একটা চাকরি করেন বা আপনার অন্য প্রফেশন আছে, আপনি তো এক্সপার্ট না। এরা হচ্ছে এক্সপার্ট, এরা জানে যে কোথায় ইনভেস্ট করলে রিটার্ন কত আসবে, কোথায় ইনভেস্ট করার রিস্ক কত। যেহেতু ওরা ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, আপনার চেয়ে অনেক ভালো পোর্টফোলিও ওরা বানাতে পারবে, কারণ ওরা এই বিষয়ে এক্সপার্ট। সো আপনি কি করছেন? ওই রিস্কে না যে আপনি চাচ্ছেন ইনভেস্টমেন্ট ব্যাংক মিউচুয়াল ফান্ডসটা একটা আলাদা জিনিস। ইনভেস্টমেন্ট ব্যাংক যেটা কি করে? আপনার ফান্ডটা রেজ করে দেয়। ইনভেস্টমেন্ট ব্যাংকও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে, আপনার ফান্ডটা রেজ করে দেয়। ইনভেস্টমেন্ট ব্যাংকের কাজ হচ্ছে অ্যাকুইজিশন, মার্জার এবং আন্ডার রাইটিং। ধরুন আপনার শেয়ারগুলো বিক্রি করে দিচ্ছে, তো ইনভেস্টমেন্ট ব্যাংকও কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ওদের ফান্ডগুলো। আর মিউচুয়াল ফান্ডের কাজ হচ্ছে অন্য কোনো কাজ না, সবার কাছ থেকে কি করা? ফান্ড কালেক্ট করে ওরা ইনভেস্ট করে বিভিন্ন ফাইন্যান্সিয়াল সিকিউরিটিতে। না, এটা মিউচুয়াল ফান্ডস একটা আলাদা, এটা ওরা ওদেরকে ম্যানেজ করে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট ব্যাংক বা এ ধরনের ব্যাংকগুলা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ওদের টাকাটা। আচ্ছা, তারপরে দেখেন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস কি? মার্কেটেবল সিকিউরিটিজ দ্যাট ট্র্যাক অ্যান ইন্ডেক্স, কমোডিটি or basket of asset and are traded on stock exchange like a single stock. এটাও অনেকটা মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা মার্কেটেবল সিকিউরিটিস, যারা কি করে? ট্র্যাক করে বিভিন্ন ইন্ডেক্স, কমোডিটি এবং বাস্কেট অফ অ্যাসেটস, এবং ট্রেড করে স্টক এক্সচেঞ্জে লাইক আ সিঙ্গেল স্টক। এটা হচ্ছে মার্কেটেবল এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস। দেন আসেন ডিপোজিটারি রিসিপ্টস। ডিপোজিটারি রিসিপ্টস কি? ইনস্ট্রুমেন্টস ইউজড বাই কোম্পানিজ টু রেজ ফান্ডস ইন ফরেন মার্কেটস। আমি আগে বললাম না যে ফরেন মার্কেট থেকে আমরা ফান্ড কি করতে পারি? রেজ করতে পারি। তাহলে যে ইনস্ট্রুমেন্টগুলোর মাধ্যমে আমরা ফরেন মার্কেট থেকে ফান্ড রেজ করতে পারি আমাদের ব্যবসার জন্য দেশের বাইরে থেকে, সেই ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে আমেরিকান ডিপোজিটারি রিসিপ্টস, গ্লোবাল ডিপোজিটারি রিসিপ্টস। আমেরিকান ডিপোজিটারি রিসিপ্টস কি? ইস্যুড ইন ইউনাইটেড স্টেটস মার্কেট ফর ফরেন কোম্পানিজ। এই যে আমেরিকান ডিপোজিটারি রিসিপ্ট, এটা কিন্তু ইউনাইটেড স্টেটসের ক্যাপিটাল মার্কেটে কি হয়? ইস্যু হয়। কি জন্য? ফরেন কোম্পানিজগুলোর জন্য। আর একটা হচ্ছে গ্লোবাল ডিপোজিটারি রিসিপ্টস, এটা হচ্ছে ইস্যুড ইন ইন্টারন্যাশনাল মার্কেট আউটসাইড দ্য কোম্পানিজ হোম কান্ট্রি। এটা ইন্টারন্যাশনাল মার্কেটের এটা আপনি পাবেন ডিপোজিটারি রিসিপ্টসটা, যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে ইস্যু হয়
আউটসাইড দ্য হোম কোম্পানিজ কান্ট্রি, মানে আমার নিজের কান্ট্রিতে যে কোম্পানিগুলো আছে সেইটা ছাড়া আমার হোম কান্ট্রির বাইরেও যে কোম্পানিগুলো আছে তারা এখানে ইনভেস্ট করতে পারবে। এই ইনস্ট্রুমেন্টটাকে বলে গ্লোবাল ডিপোজিটারি রিসিপ্টস। দেন আসেন জিরো কুপন বন্ডস। হ্যাঁ আচ্ছা আমি ঠিক আছে এটা শেষ করি। হ্যাঁ, জিরো কুপন বন্ডসটাকে, জিরো কুপন বন্ডসটা হচ্ছে এমন একটা বন্ডস যেটা আপনাকে কোনো কুপন দিবে না। কুপন মানে কি? ইন্টারেস্ট, তাই না? তাহলে আপনি জিরো কুপন বন্ডসটা কেন কিনবেন? জিরো কুপন বন্ডসটা আমরা এই কারণে কিনবো যে জিরো কুপন বন্ডসটা আপনার সেলই হবে হচ্ছে ফেস ভ্যালু যেটা লেখা থাকে তার চেয়ে কম প্রাইসে, এবং যখন আপনি এটা একদম 5 বছর বা 10 বছর যে টাইমের পর আপনি এটা কি করবেন, মূল টাকাটা আনতে যাবেন না, তখন কিন্তু ফেস ভ্যালুর লেখা টাকাটাই আপনি পাবেন, বাট মাঝখানে কোনো ইন্টারেস্ট বা কুপন আপনি পাবেন না। ঠিক আছে, আচ্ছা এখন জাস্ট আর একটা টপিকস, একটা এটা খুব শর্টকাটে বলবো। এগুলো আমরা পড়েছি, জাস্ট আমি কি করলাম, কম্প্যারিজনটা দেখালাম। ঠিক আছে, আমরা পড়েছি না ক্যাপিটাল মার্কেটের ইনস্ট্রুমেন্টসগুলো কি, এতক্ষণ পড়লাম না? মানি মার্কেটেরগুলো দেখেন, ট্রেজারি বিল, এগুলো আমরা আগে পড়েছি না? আগে পড়েছি ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, সার্টিফিকেট অফ ডিপোজিট, রিপোজ, ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স, কল মানি, ইন্টারব্যাংক লেন্ডিং। না এখন আমি জিজ্ঞেস করবো। হ্যাঁ কালকে ক্লাস আছে, আজকে অল্প একটু বলে ছেড়ে দেবো। ঠিক আছে, 5 মিনিটস একটু কনসেন্ট্রেশন দেন। আচ্ছা, এইগুলো যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো কিন্তু সব 1 ইয়ারের কম ডিউরেশন, 1 ইয়ারের কম ডিউরেশন, এগুলোর 1 ইয়ারের বেশি ডিউরেশন। এখানে কি আছে, ট্রেজারি বিল, এটা গভর্নমেন্ট ছাড়ে। ঠিক আছে, গভর্নমেন্ট ছাড়ে, এটা 90 দিন হতে পারে, 30 দিন হতে পারে, 1 মাস বা 3 মাস হতে পারে। ট্রেজারি বিলটা কখনো কোনো কর্পোরেশন ছাড়বে না। কমার্শিয়াল পেপারটা কিন্তু কোম্পানি ছাড়ে। ঠিক আছে, কমার্শিয়াল পেপার আর ডিভেঞ্চার্স মোটামুটি একই। ওইটা হচ্ছে ডিভেঞ্চার্স হচ্ছে এখানে এই যে এখানে ডিভেঞ্চার্স হচ্ছে আনসিকিউরড লং টার্ম, আর এটা হচ্ছে আনসিকিউরড শর্ট টার্ম। সার্টিফিকেট অফ ডিপোজিট আমরা ব্যাংকে যেটা করি, রাখি ফিক্সড ডিপোজিট, সেইটাই হচ্ছে এফডিআর-এর। এই সার্টিফিকেটগুলো যদি আপনি মানি মার্কেটে ট্রেড করেন সেটা হচ্ছে সার্টিফিকেটস অফ ডিপোজিট। রিপারচেজ এগ্রিমেন্ট হচ্ছে যে আমি কোনো একটা অ্যাসেট আপনার কাছে সেল করব, এই শর্তে যে এইটা আমি কিছুদিন পরে আবার কিনে নেব বেশি দামে, সেটা হচ্ছে রিপারচেজ এগ্রিমেন্ট। আমি সেল করব কিন্তু আমি আবার কিনে নেব। এখন 10 টাকা দিয়ে আপনার কাছে আমি সেল করছি, পরে 15 টাকা দিয়ে কিনে নেব। ব্যাংকার অ্যাকসেপ্টেন্স হচ্ছে ব্যাংক যখন আপনার হয়ে গ্যারান্টি দেয় একটা ফিজের বিনিময়, তখন সেটা হচ্ছে ব্যাংকার অ্যাকসেপ্টেন্স। এই ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্সের কাগজটা আবার মানি মার্কেটে ট্রেড হয়, যে ব্যাংক আপনাকে কি করলো, একটা গ্যারান্টি দিল, এই যে একটা পেপার দেবে, তো এই পেপারটা আপনি কি করতে পারবেন, আবার মানি মার্কেটে ট্রেড করতে পারবেন। ঠিক আছে, তো ব্যাংকার অ্যাকসেপ্টেন্সটাও একটা মানি মার্কেট সিকিউরিটি। দেন কল মানি, ইন্টারব্যাংক লেন্ডিং, এগুলো সব মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। কেন মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট? কল মানিটা হচ্ছে যে খুব শর্ট টার্মে যদি একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠান থেকে কি করে, লোন নেয়, এটাকে কল মানি রেট বলে, যে একদিনের জন্য নয়। আমার আজকে টাকা নাই, আমি কি করব, আর একটা ব্যাংকের কাছ থেকে কল মানি, যে আজকে আমাকে তুমি টাকাটা দাও, আমি তোমাকে কালকে দিয়ে দেবো, বা সকালে দাও, আমি তোমাকে বিকালে দিয়ে দেবো। এই যে একটা শর্ট ডিউরেশনে অতি চড়া সুদে একটা ব্যাংক আর একটা ব্যাংকের থেকে যে টাকাটা ধার নেয় সেটা হচ্ছে কল মানি। তারপরে হচ্ছে ইন্টারব্যাংক লেন্ডিংটা হচ্ছে যে একটা ইনস্টিটিউশন আর একটা ইনস্টিটিউশনের কাছ থেকে যে টাকাটা লেনদেন করছে সেটা শর্ট ডিউরেশনের জন্য নাও হতে পারে, যেটা একদম খুব শর্ট ডিউরেশনের জন্য সেটাকে কল মানি বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডগুলো পরের ক্লাসে শেষ করব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিওটা অফ করেন।